প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন সংবিধান কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আমাদের প্রত্যেককে বাংলাদেশের সংবিধান বোঝার জন্য অবশ্যই বাংলাদেশ সংবিধান রচনার ইতিহাস সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা খুব সহজে বাংলাদেশের সংবিধান বুঝতে পারবো এবং মনে রাখতে সহজ হবে। এবং আমি যেভাবে শিখেছি আমি আপনাদের কাছে কিন্তু ঠিক সেভাবেই তুলে ধরবো। আশা করছি প্রত্যেকে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। আমরা একদম শুরু থেকেই শুরু করব। যেমন একদম শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয় 26শে মার্চ 1971। এই দিনে কি করা হয়? তাহলে এই দিনটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়, এবং এটা ছিল যে জাস্ট এমনি মুখে স্বাধীনতার ঘোষণা। তাহলে হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা করা হয়। তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারপর হচ্ছে আমরা 10 এপ্রিল, আমি এখানে তারিখগুলো লিখে নিই আগে। 10 এপ্রিল 1971, তারপর হচ্ছে 17ই এপ্রিল 1971, তারপর আমাদের লাগবে যে 16ই ডিসেম্বর 1971। এতটুকু পর্যন্ত আমরা আগে আলোচনা করি। দেখুন 26শে মার্চ তো স্বাধীনতার ঘোষণা করা হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তারপর 10 এপ্রিল 1971 এই দিনে কিন্তু স্বাধীনতার ঘোষণার পরপর রাষ্ট্র গঠন করার জন্য যে একটা সরকার গঠন করতে হবে, এই সরকার গঠন করা হয় যে 10 এপ্রিল 1971। তাহলে সরকার গঠনের জন্য গণপরিষদ গঠন করা হয়। ঠিক আছে, এই গণপরিষদ গঠন করা হয় যে 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1971-এর 7 মার্চ। আমি তারিখগুলো লিখে দিচ্ছি এখানে, দেখেন যে 7 ডিসেম্বর 1970 থেকে 21শে মার্চ 1971 পর্যন্ত কতগুলো নির্বাচন হয়েছিল। এই নির্বাচনের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে যে বিজয়ী প্রার্থী যারা ছিল, অর্থাৎ যে নির্বাচনে জয়ী হয়েছিল এরকম যারা প্রার্থী ছিল, ওই প্রার্থীদেরকে নিয়েই কিন্তু এই যে 10 এপ্রিল 1971 সালের 10 এপ্রিল একটা সরকার গঠন করা হয়, যেটাকে আমরা মুজিবনগর সরকার নামে চিনি। ঠিক আছে, এই যে মুজিবনগর সরকার, এটা হচ্ছে যে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় কিন্তু এই সরকার গঠন করা হয়েছিল, যেটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে যে 10 এপ্রিল 1971 কি করা হয়? একটা গণপরিষদ গঠন করা হয়। একটা গণপরিষদ গঠন করা হয়, এবং এই গণপরিষদ স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। এই গণপরিষদ কি করে? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে, এবং এটাই হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। ঠিক আছে, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে জারি করা হয় যে 10 এপ্রিল 1971। যে গণপরিষদ গঠন করা হয় এই সরকার, এবং একটা সরকার গঠন করা হয়। এই সরকার কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। প্রথমত তো এটা স্বাধীনতার ঘোষণা করা হয়, জাস্ট মুখে ঘোষণা করা হয়। এটা পত্র আকারে জারি করা হয় যে 10 এপ্রিল 1971 যে গণপরিষদ গঠন করার পর, মানে সরকার গঠন করার পর, হ্যাঁ, একটা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, এবং এটাই হচ্ছে যে কি প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। ঠিক আছে, এটা তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান জারি। ঠিক আছে, বা সংবিধান লিখি, জাস্ট এটা লিখবো যে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান কোনটা? যে স্বাধীনতার ঘোষণাপত্র, হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করলো, ওটাই হচ্ছে যে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। ব্যাস, এতটুকু হয়ে গেল। এবার যে 17ই এপ্রিল 1971 এই দিনে কি ঘটেছিল? এই দিনে হচ্ছে যে 10 এপ্রিল 1971 যে সরকার গঠন করা হয়েছিল, হ্যাঁ, একটা গণপরিষদ গঠন করা হয়েছিল বা মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, এই সরকার শপথ গ্রহণ করে। আমরা জাস্ট সরাসরি লিখতে পারি এখানে যে বোঝার সুবিধার্থে মুজিবনগর সরকার শপথ গ্রহণ। ঠিক আছে, শপথ গ্রহণ করে এই দিন। ঠিক আছে, শপথ গ্রহণ করে এই দিন। তাহলে আর উল্লেখযোগ্য আর কিছু নাই। তাহলে এই যে 10 এপ্রিল যে গণপরিষদ গঠন করা হয়েছিল বা যে সরকার গঠন করা হয়েছিল, এই সরকার শপথ গ্রহণ করে যে 17ই এপ্রিল 1971। এগুলো কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন কিন্তু, এবং এই শপথ গ্রহণ করে কোথায়? কুষ্টিয়া জেলায়। ঠিক আছে, কুষ্টিয়া জেলায় কিন্তু সরকার গঠন করা হয়, শপথও কিন্তু এখানে নেওয়া হয়। এবং এই গণপরিষদ গঠন করা হয় যে 469 জন সদস্যকে নিয়ে।
এই 469 জন সদস্যের মধ্যে কিন্তু 169 জন ছিল যে জাতীয় পরিষদ থেকে, এবং বাকি কতজন 300 জন ছিল যে প্রাদেশিক পরিষদ থেকে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। তারপর দেখেন 16ই ডিসেম্বর 1971 এই দিন হচ্ছে কি বাংলাদেশ বিজয় লাভ করে। ঠিক আছে, বিজয় লাভ আমরা জাস্ট জানবো এখানে যে বিজয় লাভ, বাংলাদেশ বিজয় লাভ করে, অর্থাৎ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে আর কি। তাহলে এগুলো আমরা মুছে দিই। এবার আমরা বাকি গুরুত্বপূর্ণ তারিখগুলো লিখি। এবার হচ্ছে যে 1972 সালে চলে যাব আমরা। তাহলে 1972 সালের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে 8 জানুয়ারি 1972। তারপর হচ্ছে যে 10 জানুয়ারি 1972। তারপর হচ্ছে 11ই জানুয়ারি 1972। তারপর আমাদের জন্য লাগবে যে 22 মার্চ 1972। এগুলো সম্পর্কে আমরা এখন জানব। দেখুন যে 8 জানুয়ারি 1972 এই দিনে কি ঘটেছিল? এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ। তাহলে আমরা এই দিন আমরা কি লিখতে পারি যে বঙ্গবন্ধুর পাকিস্তান কারাগার থেকে মুক্তি, মানে এই দিন যে 8 জানুয়ারি 1972 হচ্ছে মুক্তি লাভ করেন, এবং 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ মানে হচ্ছে যে বাংলাদেশে চলে আসেন, এবং বাংলাদেশে কিন্তু তিনি সরাসরি পাকিস্তান থেকে আসেন না, তিনি এই যে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর লন্ডন চলে যান, লন্ডন হয়েই কিন্তু তিনি বাংলাদেশে আসেন। তাহলে আমরা এই যে 10 জানুয়ারি আমরা লিখব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, আমরা জাস্ট লিখব যে স্বদেশ প্রত্যাবর্তন। ঠিক আছে, এবং এই দিনটিকেই যে 10 জানুয়ারি 1972 এই দিনটিকেই বলা হয় যে কি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি 1972, এই জন্য কিন্তু এই তারিখগুলো গুরুত্বপূর্ণ। তারপর দেখুন 11ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু বাংলাদেশে চলে, মানে স্বাধীনতার পর, মানে বিজয় লাভের পর বাংলাদেশে আসেন 10 জানুয়ারি 1972। আসার পরই 11ই জানুয়ারি 1972 কিন্তু বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি করেন। বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি করেন। ঠিক আছে, তাহলে অস্থায়ী সংবিধান তিনি তো রাষ্ট্রপতি। এই যে মুজিবনগর সরকার যে গঠন করা হয়েছিল এই যে 10 এপ্রিল, এই সরকারের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু রাষ্ট্রপতি করা হয়েছিল, তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তিনি 10 জানুয়ারি 1972 দেশে ফিরে আসেন। এই যে দেশে ফিরে আসার পর তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রথমেই তার পরদিন কিন্তু 11ই জানুয়ারি 1972 বাংলাদেশের জন্য অস্থায়ী সংবিধান জারি করেন। ঠিক আছে, এবং এই যে অস্থায়ী সংবিধান যে জারি করেন এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সংবিধান। এই যে প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে এটা, যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এটা। তাহলে এই যে বঙ্গবন্ধুর যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি, এটা হচ্ছে আমরা লিখতে পারি যে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন। যে অন্তর্বর্তীকালীন কেন বলছি, কারণ এটা হচ্ছে যে অস্থায়ী বাংলাদেশ সরকার যে গঠন করা হয় ওই সরকারেরই কিন্তু সংবিধান এটা। তাহলে কি দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। ঠিক আছে, তাহলে এই যে 11ই জানুয়ারি 1972 যে বঙ্গবন্ধুর বাংলাদেশের অস্থায়ী সংবিধান জারি করেন, যে অস্থায়ী সংবিধান যে সংবিধান আদেশ জারি, এখানে একটা আদেশ হবে। ঠিক আছে, অস্থায়ী সংবিধান আদেশ জারি, যে সংবিধান আদেশ জারি করেন, এই যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এটাই হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। তারপর দেখুন যে এই আদেশ অনুসারে কিন্তু সংবিধান যে রচনার প্রক্রিয়াটা শুরু হয়। তারপর দেখুন যে 22 মার্চ 1972 কিন্তু রাষ্ট্রপতি একটা গণপরিষদ আদেশ জারি করেন। এখানে কিন্তু রাষ্ট্রপতি বলতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝাচ্ছে না, কারণ এই যে 11ই জানুয়ারি অর্থাৎ বঙ্গবন্ধু দেশে আসার পর তিনি রাষ্ট্রপতি না হয়ে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যান। ঠিক আছে, তিনি রাষ্ট্রপতি থেকে তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেন, এবং তিনি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন, এবং রাষ্ট্রপতি হন যে আবু সাইদ চৌধুরী। ঠিক আছে, আমি নামটা এখানে লিখবো। আচ্ছা, আমি লিখি এখানে
যে রাষ্ট্রপতি এই তারিখে যে 22 মার্চ 1972, হ্যাঁ, এই তারিখটা কেন গুরুত্বপূর্ণ, যে দেখুন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, ঠিক আছে, আবু সাইদ চৌধুরী, হ্যাঁ, আবু সাইদ চৌধুরী একটা কি করেন, এই যে আবু সাইদ চৌধুরী একটা গণপরিষদ আদেশ জারি করেন, গণপরিষদ আদেশ জারি করেন, আদেশ জারি করেন। আচ্ছা, এখানে দেখুন যে একটা বিষয়, গণপরিষদ তো এর আগে গঠন করা হয়েছিল যে 10 এপ্রিল 1971। এই গণপরিষদের সদস্য ছিল যে কিন্তু 469 জন। এখন দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলার পর, এই যে মুক্তিযুদ্ধ চলার পর কিন্তু এই যে 469 জনের মধ্যে কিন্তু অনেকেই মারা গিয়েছেন, অনেকে যুদ্ধে মারা গিয়েছেন, অনেকে গ্রেফতার হয়েছেন, আবার অনেকেই কিন্তু যুদ্ধাপরাধের সাথে জড়িত হয়েছিল, অর্থাৎ অনেকে কিন্তু তাদের ওই যে মুক্তিযুদ্ধে তারা কিন্তু কি বাংলাদেশের বিরোধিতা করেছিল, এই কারণে কিন্তু অনেকের সদস্যপদ বাতিল হয়েছিল। এই যাবতীয় কাজগুলো করার জন্য কিন্তু যে 22 মার্চ 1972 রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী একটা গণপরিষদ আদেশ জারি করেন। এই আদেশের ফলে মূলত সদস্যপদ বাতিল, হ্যাঁ, কারটা বাতিল হবে, কার সদস্যপদ থাকবে, এইসব বিষয় নিয়ে কিন্তু অর্থাৎ নতুন করে গণপরিষদ গঠন করা হয়। এবং এই গণপরিষদ কিন্তু নতুন করে যে 469 জন থেকে কমতে কমতে চলে আসে যে 403 জনে। তাহলে যদি বলা হয় যে গণপরিষদ সদস্য কতজন, তাহলে আমরা কিন্তু উত্তরে লিখবো যে 403 জন, ঠিক আছে, যেটা কিন্তু একদম প্রথমত 469 জন ছিল। আমি উপর থেকে মুছে দেই, উপর থেকে আমরা মুছে দেই, তাহলে গণপরিষদ সদস্য ছিল যে একদম প্রথমত ছিল যে 469 জন। এই 469 জন এটা কিন্তু আমরা মনে রাখবো না, মনে রাখবো ঠিক আছে, তবে এটা আমরা লিখবো না, আমরা লিখবো যে 403 জন, ঠিক আছে। তাহলে বাকিরা কোথায় গেল, বাকিরা কিন্তু অনেকেই মারা গিয়েছেন, হ্যাঁ, অনেকে যুদ্ধে মারা গিয়েছেন, অনেকে এমনিতে রোগে মারা গিয়েছেন, আবার অনেকে যুদ্ধাপরাধের বিচারে কিন্তু সাজাপ্রাপ্ত হয়ে অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছেন, তাই অনেকের সদস্যপদ বাতিল হয়েছে, ঠিক আছে। এইভাবে কমতে কমতে কিন্তু 403-এ চলে আসে। এবং এই 403-এর মধ্য থেকে কিন্তু 400 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবং বাকি 3 জন হচ্ছে অন্য দল। অর্থাৎ এই অন্য দলের মধ্যে কিন্তু বাকি 3 জনের 2 জন হচ্ছে স্বতন্ত্র, 2 জন স্বতন্ত্র, ঠিক আছে, মানে স্বতন্ত্র প্রার্থী, এবং আরেকজন হচ্ছে যে ন্যাপ, ঠিক আছে, এই যে ন্যাপ, এটা হচ্ছে ন্যাপ, এই যে মুজাফফর, এখানে আমরা মুজাফফর কীভাবে লিখবো, আচ্ছা এইভাবে লিখে মুজাফফর, যে দেখুন যে একজন হচ্ছে ন্যাপ মুজাফফর এবং এই যে একজন উনি হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, এই যে একজন উনি হচ্ছে কে সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে এই যে এই তিনজন এবং এই 400 জন, মোট হচ্ছে 403 জন। এই 403 জনই হচ্ছে যে গণপরিষদ সদস্য, ঠিক আছে। এবং এই 403 এটা কিন্তু 22 মার্চ 1972 যে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর গণপরিষদ আদেশ জারির মাধ্যমেই কিন্তু নতুন করে এটা আবার কি করা হয়, গঠন করা হয়। অর্থাৎ অনেকের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে, অনেকেই তো এমনিতে মারা গিয়েছেন, পাকিস্তানের গুলিতে মারা গিয়েছেন, পাকিস্তানিদের গুলিতে, আবার অনেকে বন্দী হয়েছেন, যাবিতে এগুলো সব বাদ দিয়ে 403 জন গণপরিষদ সদস্য। এবং আমরা এটাই মনে রাখবো, 403 জন, এটা মনে রাখবো। এবং এটার সাথে আমরা মনে রাখতে পারি যে 403 জনের মধ্যে 400 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এবং 2 জন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী এবং একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি হচ্ছে ন্যাপের সদস্য, ঠিক আছে। ন্যাপ এটা একটা হচ্ছে কি রাজনৈতিক দলের নাম, যেটার নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ঠিক আছে, ন্যাশনাল আওয়ামী পার্টি বা সংক্ষেপে হচ্ছে ন্যাপ মুজাফফর, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আমরা 22 মার্চ 1972-এর পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি তারিখগুলো লিখছি। তারপর আমরা চলে আসব সরাসরি 10 এপ্রিল 1972। তারপর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 17 এপ্রিল 1900। আচ্ছা, 10 এপ্রিলের পর আমরা একটু এগুলো খালি রাখি। 11 এপ্রিল একটা আছে, 11 এপ্রিল 1972, এই দুইটা তারিখ আমরা আলোচনা করি। তাহলে এগুলো আমি মুছে দিই, আশা করি এগুলো আপনারা বুঝেছেন এবং প্রয়োজনে লিখেও নিতে পারেন। আর এই ভিডিওটা অবশ্যই রেকর্ডেড যেহেতু, তাই আপনারা চাইলেই পেছন থেকে কিন্তু পেছনে গিয়ে আবার লিখতে পারেন, কোনো কিছু মিস হয়ে গেলে পেছনে টেনে দেখতে পারেন। তাহলে দেখুন আমরা এখন দুইটা তারিখ লিখলাম, 10 এপ্রিল 1972, 11 এপ্রিল 1972। তাহলে এই দুইটা তারিখের সাথে কোন দিন কী ঘটেছিল দেখুন,
যে 10 এপ্রিল 1972 এটা হচ্ছে যে গণপরিষদ গঠন করা হয়েছে 403 জন সদস্য নিয়ে। এই 403 জন সদস্যদের নিয়ে গণপরিষদের প্রথম অধিবেশন। তাহলে এটা হচ্ছে কি এই 10 এপ্রিল 1972 হচ্ছে কি গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছে এই তারিখের সাথে আমরা মনে রাখবো, প্রথম অধিবেশন। ঠিক আছে, প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং এই যে এই অধিবেশনটা কিন্তু 2 দিন ব্যাপী চলে। তাহলে 2 দিন বলতে একদিন হচ্ছে 10 এপ্রিল 1972, আরেকদিন হচ্ছে 11 এপ্রিল 1972। তাহলে 2 দিন ব্যাপী চলে। তাহলে প্রথম অধিবেশন বললে আমরা কিন্তু এই 10 এপ্রিল 1972 এটাই মনে রাখবো। ঠিক আছে, সেই সাথে আমরা এটা মনে রাখতে পারি যে 2 দিন ব্যাপী যেহেতু, তাহলে প্রথম দিন হচ্ছে এই দিন, দ্বিতীয় দিন হচ্ছে এই দিন 11 এপ্রিল 1972। তাহলে প্রথম দিন অধিবেশন এবং দ্বিতীয় দিন যে অধিবেশন চলে 11 এপ্রিল 1972। এই 11 এপ্রিল কিন্তু সংবিধান রচনার জন্য যে একটা প্রক্রিয়া চলে আসছে, এই সংবিধান এই যে রচনার জন্য একটা কমিটি গঠন করা হয়। ঠিক আছে, 34 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে খসড়া সংবিধান প্রণয়নের জন্য কমিটি গঠন। ঠিক আছে, কমিটি গঠন এটা আমরা লিখতে পারি। এই যে কমিটি গঠন করা হলো, কমিটির সদস্য ছিল যে 34 জন। ঠিক আছে, 34 জন কমিটির, কারণ আমরা এগুলো লিখতে পারি যে কমিটির সদস্য সংখ্যা। ঠিক আছে, কমিটির সদস্য সংখ্যা হচ্ছে কতজন? 34 জন। এবং এখানে আরও বিষয় আমরা একটু জানবো। আমরা যদি একটু ডিটেলসে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সহজে মনে থাকবে। তাহলে দেখুন যে কমিটির সদস্য সংখ্যা হচ্ছে যে 34 জন, যার সভাপতি করা হয় যে, যার সভাপতি হচ্ছে যে ডক্টর কামাল হোসেন। ইনি হচ্ছেন যে এই কমিটির, অর্থাৎ এটা কি কমিটি? এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। এই কমিটির সদস্য সংখ্যা 34 জন, সভাপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন। তারপর একমাত্র মহিলা সদস্য, ঠিক আছে, একমাত্র মহিলা সদস্য হচ্ছে যে রাজিয়া বানু। এটা আমরা জেনে রাখবো যে রাজিয়া বানু ইনি হচ্ছে মহিলা সদস্য। এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য, আমরা এটা আরও একটা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে বিরোধী দলীয় সদস্য হচ্ছে কে? ওই যে সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, যে সুরঞ্জিত, ঠিক আছে, নামটা কিভাবে যে আমরা লিখি, সুরঞ্জিত সেন। আচ্ছা, সুরঞ্জিত সেন লিখলে হবে। তাহলে দেখুন, তাহলে এই যে 34 জনের মধ্যে সভাপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন, মহিলা সদস্য হচ্ছে রাজিয়া বানু এবং বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেন। এবং বাকি 33 জন, অর্থাৎ 34 থেকে একজন যদি বিরোধী দলীয় হয়, বাকি 33 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম। এবং এই 34 জনের মধ্যে আমি জাস্ট একটু জানার জন্য বলছি, কারণ আমরা যদি একটু ডিটেলসে পড়ি তাহলে মনে রাখতে সহজ হবে। এই 34 জনের মধ্যে 24 জন, এই যে 24 জন হচ্ছে যে 24 জন হচ্ছে আইনজীবী, 24 জন ছিলেন যে আইনজীবী। তারপর 4 জন ছিলেন যে প্রফেসর, 4 জন হচ্ছে প্রফেসর। তারপর একজন সাংবাদিক, এগুলো আমরা একটু ডিটেলসে জানবো। একজন হচ্ছে সাংবাদিক, একজন ছিলেন ডাক্তার, ঠিক আছে, একজন ডাক্তার, একজন কৃষিবিদ, একজন ছিলেন কৃষিবিদ। ঠিক আছে, তাহলে কয়জন গেল? 24, 4, 28, 29, 30, 31। ঠিক আছে, বাকি আছে যে দেখুন, বাকি যে 3 জন আছে, এই 3 জন হচ্ছে যে সমাজকর্মী। আর এই যে 3 জন সমাজকর্মী, একটা আমরা জাস্ট জেনে রাখবো এইভাবে। তাহলে এটা একটু দেখুন, আবার শুরু থেকে বলছি। দেখুন, যে 11 এপ্রিল 1972 যে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন, ওই দ্বিতীয় দিন খসড়া সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি করা হয় যে ডক্টর কামাল হোসেনকে। এবং কমিটির সদস্য সংখ্যা হচ্ছে মোট 34 জন, যার মধ্যে একমাত্র মহিলা সদস্য হচ্ছে রাজিয়া বানু এবং বিরোধী দলীয় সদস্য হচ্ছে সুরঞ্জিত সেন। এবং এই 34 জনের মধ্যে দেখুন 24 জন ছিলেন যে আইনজীবী, 4 জন হচ্ছে প্রফেসর, একজন সাংবাদিক, একজন ডাক্তার, একজন কৃষিবিদ এবং 3 জন সমাজকর্মী। মোট হচ্ছে 34 জন। আমরা যোগ করলেও দেখতে পারি যে 3, 4, 5, 6, 6, 4, 10,
10 আর 24 হচ্ছে 34 জন, মোট 34 জন হচ্ছে যে এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন। এবার আমরা পরবর্তী তারিখগুলোতে চলে যাব। এটা আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিব, ঠিক আছে। এবার পরবর্তী তারিখ 11 এপ্রিলের পর এখন খসড়া সংবিধান প্রণয়নের কমিটি তো গঠন করা হলো। এবার কমিটির কাজ, কমিটি তাদের কাজ এখন কাজে নেমে পড়বে। তাহলে কাজ কত তারিখ থেকে শুরু হবে? দেখুন যে 17ই, কাজ কিন্তু অনেক আগে থেকে, যে এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করা হলো এটাও কিন্তু সংবিধান রচনার সাথে জড়িত, ঠিক আছে, এগুলাও কিন্তু সংবিধান রচনার কাজ। তারপর এবার এই যে 17ই এপ্রিল 1972, এই দিন হচ্ছে যে এই যে সংবিধান প্রণয়নের যে কমিটি করা হয়, তাহলে কমিটির ঠিক আছে, কমিটির প্রথম অধিবেশন বা প্রথম মিটিং, ঠিক আছে, প্রথম অধিবেশন লিখতে পারি আমরা, ঠিক আছে, প্রথম অধিবেশন। এই যে 17 এপ্রিল 1972, এটা হচ্ছে কোন কমিটি? যে সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন। এবং এই দিন তারা একসাথে বসে কিভাবে সংবিধান রচনা করা যায় তারা বসে সিদ্ধান্ত নিলেন। এবং সারা দেশ থেকে কিন্তু সারা দেশের জনগণকেই তারা আহ্বান করলেন সংবিধানের জন্য কি প্রস্তাব পাঠানোর জন্য তারা আহ্বান করলেন। এবং এই প্রস্তাব পাঠানোর যে একটা আহ্বান, এটা তারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এগুলোর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন, প্রচার করে দিলেন। অর্থাৎ বাংলাদেশের জনগণ থেকে কিন্তু সংবিধান রচনার জন্য প্রস্তাব আহ্বান করলেন এই কমিটি। এটা কোন দিন? এই যে 17 এপ্রিল 1972 কমিটির প্রথম অধিবেশন। এই দিন তারা সংবিধান রচনার জন্য বাংলাদেশের জনগণ থেকে কিন্তু প্রস্তাব আহ্বান করেন। সেই সাথে কিন্তু তারা নিজেরাও তো অবশ্য কাজে নেমে পড়লেন। এবং সংবিধান রচনার ক্ষেত্রে ভারতের সংবিধান এবং যুক্তরাজ্যের সংবিধান, এই দুটো সংবিধান কিন্তু কি করা হয়েছিল, একটু এই দুটো সংবিধান থেকে সহায়তা নেওয়া হয়েছিল, ঠিক আছে, ফলো করা হয়েছিল আর কি। তাহলে 17 এপ্রিল 1972 দিন হচ্ছে কমিটির প্রথম অধিবেশন গেল। তারপর 10 মে 1972, এটা জাস্ট আমরা তারিখটা মনে রাখতে পারি, এটা হচ্ছে কমিটির দ্বিতীয় অধিবেশন, ঠিক আছে, কমিটির দ্বিতীয় অধিবেশন, মানে প্রথম মিটিং বসেছিল এই দিন, দ্বিতীয় অধিবেশন হচ্ছে এটা কমিটির। এটা কমিটি বলতে এই যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, এই যে 34 জন, মানে এই কাজগুলো এখন 34 জনেই করছে। কিন্তু যে দ্বিতীয় অধিবেশন, এটাও কিন্তু কমিটির দ্বিতীয় অধিবেশন, এই যে 34 জনের দ্বিতীয় অধিবেশন। তারপর এবার আমরা বাকিগুলো জানবো। এখন 10 মে আসলো, এবার আমরা এটা মুছে দেই। এবার আমরা জানবো যে 10 মে 1972 পর, এই যে 10 মে 1972 পর আমরা সরাসরি 10 জুনে চলে যাব, ঠিক আছে। 10 জুনের মাঝখানে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, এগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট উল্লেখযোগ্য যেগুলো এগুলাই জানবো। তো 10 জুন 1972 এই দিন একটা খসড়া সংবিধান অনুমোদন করে, ঠিক আছে, খসড়া সংবিধান অনুমোদন করে। এটার মানে হচ্ছে যে এটা কারা? এটা হচ্ছে যে 34 সদস্য বিশিষ্ট যে সংবিধান প্রণয়ন কমিটি, এই কমিটির প্রথম অধিবেশনে তো তারা দেশবাসীর কাছে যে বিভিন্ন প্রস্তাব আহ্বান করেছিল। এই আহ্বানের প্রেক্ষিতে কিন্তু 98টি সুপারিশ এসেছিল। কিন্তু এই 98টি থেকে তারা যাচাই বাছাই করে অনেকগুলো প্রস্তাব রেখেছিল, সুপারিশ রেখেছিল, গ্রহণ করেছিল, আবার অনেকগুলো বাদ দিয়েছে। এই বাদ দেওয়ার পরে যে তারা যে যাচাই বাছাই করে নিজেরা সব কিছু করে এই যে 10 জুন 1972 একটা খসড়া সংবিধান অনুমোদন করে ফেলে। অর্থাৎ নিজেরা একটা সংবিধান, মোটামুটি একটা সংবিধান তৈরি করে। এটা হচ্ছে কত তারিখ? 10 জুন 1972। এবার খসড়া সংবিধান অনুমোদনের পর কি কাজ থাকে? কাজ থাকে যে এখানে যে আইনি বিভিন্ন ভাষাগত যে কোনো ভুল আছে কিনা, ব্যাকরণগত কোনো ভুল আছে কিনা, এইসব বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ চলবে এখন, ঠিক আছে। তাহলে এগুলার জন্য প্রথমত একজন যে লন্ডন থেকে একজন আই গাত্রী নামক, যে লন্ডন থেকে যে আই গাত্রী, ঠিক আছে, আই গাত্রী নামক একজনকে নিয়ে আসেন, যে আইনি ভাষা, ভাষা ঠিক আছে, সব কিছু ভাষাগত কোনো ভুল আছে কিনা এগুলো দেখভাল করার জন্য যে আই গাত্রীকে নিয়ে আসেন। এই নামটা ইম্পর্টেন্ট, আপনার নামটা মনে রাখবেন, যে আই গাত্রী। ইনি হচ্ছেন একজন এই যে লন্ডনের যে এরকম সংবিধানের বিভিন্ন আইন রচনা করেন, এই যে এরকম এগুলো নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে কাজ করেন, এরকম একজন, ওনাকে বাংলাদেশে নিয়ে আসা হলো। এবং সেই সাথে বাংলাদেশ থেকে এই যে ব্যাকরণগত কোনো ভুল আছে কিনা, ভুল ত্রুটি সংশোধনের জন্য একটা
কমিটি গঠন করা হয়। এই কমিটির কনভেনর মানে কমিটির আহ্বায়ক বা কনভেনর করা হয় যে আনিসুজ্জামান। এই যে ইনি ছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনিসুজ্জামান ইনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান। ঠিক আছে, আনিসুজ্জামান এনাকে করা হয় যে কনভেনর মানে হচ্ছে আহ্বায়ক। ঠিক আছে, আহ্বায়ক সমন্বয়ক করা হয়, কনভেনর সমন্বয়ক করা হয় আনিসুজ্জামান। তারপর ছিল যে সৈয়দ আলী আহসান। ঠিক আছে, সৈয়দ আলী আহসান ইনি ছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারপর আরেকজন উনি হচ্ছে বাংলা একাডেমির পরিচালক, ওনার নাম হচ্ছে ডক্টর মজহারুল ইসলাম। এই তিনজন। ঠিক আছে, আচ্ছা এই তিনজন দেখুন, তাহলে এই তিনজন সদস্যকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল যে খসড়া সংবিধান যে অনুমোদন করেছিল 34 জন সদস্য বিশিষ্ট যে কমিটি, ওই কমিটির রচিত যে অনুমোদন করা সংবিধানের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলা ব্যাকরণগত ভুল ত্রুটি এগুলা খুঁজে বের করার জন্য, যাচাই বাছাই করার জন্য যে আনিসুজ্জামানকে কনভেনর করে এই তিনজন মিলে একটা কমিটি গঠন করা হয়। এরা কিন্তু এই দেখবার বানান ভুল, হ্যাঁ, বা কোনো ভুল আছে কিনা এগুলা কিন্তু দেখেছিলেন, যাচাই বাছাই করেছিলেন। এটা গেল যে 10 জুন 1972। তারপর এবার 11ই অক্টোবর, এবার আমরা চলে আসবো যে সরাসরি 11ই অক্টোবর 1972। এই দিন ছিল যে এর মাঝখানে কিন্তু আরও অনেকবার কিন্তু এই সংবিধান প্রণয়ন কমিটি কিন্তু অনেকবার মিটিং করেছে, বসেছে। এই অনেকগুলো মিটিংগুলো আমাদের জানার দরকার না, আমরা সরাসরি 11ই অক্টোবর চলে আসি। এই দিন হচ্ছে যে কমিটির শেষ বৈঠক। ঠিক আছে, তাহলে কমিটির শেষ বৈঠক ছিল যে 11ই অক্টোবর 1972। এই যে 11ই অক্টোবর 1972 শেষ বৈঠক কিন্তু তারা মোটামুটি যে সংবিধানের সব বিষয়ে কিন্তু মোটামুটি সব সদস্য একমত ছিল। শুধুমাত্র 6 জন সদস্য কিছু কিছু বিষয়ে কিন্তু দ্বিমত পোষণ করেছিল। এই 6 জন সদস্যের একজন ছিল যে সুরঞ্জিত সেন। ঠিক আছে, বাকি আরও ছিল যে ডক্টর কিরিশচন্দ্র, এরকম আরও ছিল, 6 জন ছিল। তাহলে 6 জন জাস্ট কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছিল, বাকি সব বিষয়ে কিন্তু এই 34 জন সদস্য মোটামুটি সবাই কিন্তু একমত ছিল। তাহলে যে 11ই অক্টোবর তাহলে কমিটির শেষ বৈঠক, মোটামুটি তারা একটা সংবিধানও কিন্তু রচনা করে ফেলে। এবার এটা বিল আকারে এখন উত্থাপন করতে হবে কোথায়, গণপরিষদ অধিবেশনে। এবার 12ই অক্টোবর 1972 ওই যে প্রথম অধিবেশন বসেছিল গণপরিষদের একটা, এবার দ্বিতীয় অধিবেশন বসবে। দ্বিতীয় অধিবেশন হচ্ছে 12ই অক্টোবর 1972 হচ্ছে যে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। ঠিক আছে, দ্বিতীয় অধিবেশন প্রথম বসেছিল যে 10 এপ্রিল, নাকি 10 এপ্রিল হচ্ছে প্রথম অধিবেশন বসেছিল। এখন 12ই অক্টোবর 1972 এসে এই দিন এসে দ্বিতীয় অধিবেশন হবে। ঠিক আছে, তাহলে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। হ্যাঁ, এই দ্বিতীয় অধিবেশনে কিন্তু ওই যে ডক্টর কামাল হোসেন, মানে ওই যে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন, এই গণপরিষদে যে সংবিধান যে রচনা করলো খসড়া সংবিধান, ওই খসড়া সংবিধানের একটা কি বিল উত্থাপন করলেন গণপরিষদে। ঠিক আছে, এরকম কোনো আইন পাশ করার জন্য কিন্তু সংবিধান এইভাবে বিল আকারে উত্থাপন করা হয়। ঠিক আছে, তাহলে তিনি বিল আকারে ওই খসড়া সংবিধানটি উত্থাপন করলেন। তারপর গণপরিষদ সদস্যরা যে 403 জন গণপরিষদ সদস্যরা কিন্তু ওই খসড়া সংবিধান নিয়ে নানা আলাপ আলোচনা, ঠিক আছে, কোনো সংযোজন করতে হবে কিনা বা কোনো কিছু বাদ দিতে হবে কিনা, ঠিক আছে, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো নিয়ে তারা কিন্তু আবার আলোচনা করতে থাকলো গণপরিষদে। ঠিক আছে, তাহলে গণপরিষদে এবার নানা আলাপ আলোচনা চলতে থাকলো। তারপর আলাপ আলোচনার পর তারা চলে আসলো যে এবার আমরা লিখব যে কত তারিখ, এবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 4 নভেম্বর। ঠিক আছে, 4 নভেম্বরে আমরা চলে আসব। 4 নভেম্বর 1972। তাহলে নানা আলাপ আলোচনার পর 4 নভেম্বর 1972 কিন্তু সবার সম্মতিক্রমে, হ্যাঁ, এই যে খসড়া সংবিধান এটা কিন্তু অনুমোদিত হয়। তাহলে আমরা এখন লিখব যে 4 নভেম্বর 1972 কি লিখব, খসড়া সংবিধানটি
হ্যাঁ, সংবিধানটি সর্বসম্মতিক্রমে, ঠিক আছে, সর্বসম্মতিক্রমে শুধু একজন একজন একটু কি করেছিল, বিরোধিতা করেছিল। বিরোধিতা বলতে সব বিষয়ে না, জাস্ট কিছু বিষয়ে। উনি হচ্ছেন যে সুরঞ্জিত সেন, ঠিক আছে। তাহলে কি খসড়া সংবিধানটি সবার সম্মতিক্রমে 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 বেলা 1:10 হ্যাঁ তুমুল হর্ষধ্বনি এবং হাততালির মাধ্যমে কিন্তু গৃহীত হয়। কি করা হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, ঠিক আছে। সংবিধান কি হয়? গৃহীত হয়, ঠিক আছে, গৃহীত হয়। তাহলে এই যে 4 নভেম্বর 1972 হচ্ছে কি সংবিধানটি সবার সম্মতিক্রমে গৃহীত হয়। একজন মাত্র একটু কিছু বিষয়ে বিরোধিতা করেছিল, উনি হচ্ছে কি সুরঞ্জিত সেন। তাহলে এই 4 নভেম্বর এই তারিখটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 4 নভেম্বর 1972কেই বলা হয় যে এই তারিখটাকেই বলা হয় যে সংবিধান দিবস। তাহলে এই তারিখটা হচ্ছে কি সংবিধান দিবস, তাই এই তারিখটা একটু ইম্পর্টেন্ট, কারণ এই দিনেই কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল, তাই এটাই হচ্ছে সংবিধান দিবস। এবং এই তারিখের সাথে কিন্তু আমাদের আরও বিষয় জানতে হবে। এই 4 নভেম্বর 1972 এটা বাংলা কত মাস ছিল? বাংলা ছিল যে, ঠিক আছে, আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি, কার্তিক মাসের 18 তারিখ কিন্তু ছিল যে 4 নভেম্বর 1972। তাহলে এবার গ্রহণ করার পর এবার স্বাক্ষর করার পালা, ঠিক আছে। এবার গণপরিষদের সদস্যরা এবার একে একে সবাই স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর দেওয়া হয়েছিল যে 15ই ডিসেম্বর, ঠিক আছে, 15ই ডিসেম্বর, হ্যাঁ 15ই ডিসেম্বর 1972। এই দিন কি করে সবাই সংবিধান স্বাক্ষর করে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে গণপরিষদ সদস্যরা, ঠিক আছে, যে সংবিধানটা 4 নভেম্বর গৃহীত হয়েছিল, গ্রহণ করেছিল, ওইটাতে কি করে সংবিধানে স্বাক্ষর প্রদান, ঠিক আছে, স্বাক্ষর প্রদান। তাহলে স্বাক্ষর করেন যে সবাই স্বাক্ষর করেছিল, তবে একজন স্বাক্ষর করেন নাই, তিনি হচ্ছে কি সুরঞ্জিত সেনগুপ্ত। এটা আমরা লিখতে পারি মোট স্বাক্ষর করেছিল। এখানে আমরা আরও জানার বিষয় যে হস্তলিখিত সংবিধান ছিল, কিন্তু এটা হাতে লিখেছিল। ওই হাতে লেখা সংবিধানের মধ্যে মোট স্বাক্ষর, ঠিক আছে, মোট স্বাক্ষর করে যে কতজন? 399 জন, ঠিক আছে। তাহলে 399 স্বাক্ষর করেননি, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একজন স্বাক্ষর করেননি, একজন, এটা হচ্ছে কি সুরঞ্জিত সেন, ঠিক আছে, যে ইনি হচ্ছে স্বাক্ষর করেননি। তিনি ন্যাপ, যে তার রাজনৈতিক দলের নাম ছিল যে ন্যাপ, এর সদস্য, তিনি বিরোধী দলীয় সদস্য ছিলেন। এই সুরঞ্জিত সেন স্বাক্ষর করেননি, বাকি 399 জন স্বাক্ষর করেছিল। তাহলে 403 থেকে কিন্তু আমাদের এই যে গণপরিষদ সদস্য ছিল 403, তাহলে মোট স্বাক্ষর করেছে 399, স্বাক্ষর করেনি মাত্র একজন। তাহলে বাকি যারা ছিল, ওরা হয়তো তারা মারা গিয়েছিল বা কিছু একটা হয়েছিল হবে, তবে তারা কিন্তু ছিলেন না। তাহলে মোট স্বাক্ষর হয়েছে কতজন? 399 জন, একজন স্বাক্ষর করেননি, ঠিক আছে। বাকিদের খবর আমি এই যে বইগুলো পড়ে শিখেছি, এগুলো যে বইগুলোতে পড়েছি, ওইখানে বাকিদের খবর নাই, শুধুমাত্র একজন স্বাক্ষর করেননি বলেছে। একজন হচ্ছে সুরঞ্জিত সেন স্বাক্ষর করেননি, আর বাকি মোট স্বাক্ষর করেছিল যে 399 জন। তাহলে বাকিদের নিশ্চয়ই তারা মারা গিয়েছেন, এরকম হবে বা কিছু একটা হয়েছে হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখন 15ই ডিসেম্বর এটা স্বাক্ষর করলো। এবার 16ই ডিসেম্বর 1972, ঠিক আছে, 16ই ডিসেম্বর এই তারিখটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সংবিধানের জন্য। 1972 এই দিন থেকে সংবিধান কার্যকর, ঠিক আছে, এই দিন থেকে সংবিধান কার্যকর করা হয়, ঠিক আছে। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় কত তারিখ থেকে? 16ই ডিসেম্বর 1972 এই তারিখ থেকে কিন্তু এই যে সংবিধানটি কার্যকর করা হয়, ঠিক আছে। তাহলে এই ছিল যে সংবিধান রচনার ইতিহাস। সেই সাথে এখন আমরা সংবিধানের কিছু বিষয় জানবো। সেই বিষয়গুলো কি, এগুলো আমি একটু বলি, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগছে আপনারা নিচে কমেন্টস করে জানাতে পারেন, আর শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা উপকৃত হয়। এবার আমরা সংবিধানের কিছু বিষয় সম্পর্কে জানব।
হ্যাঁ, প্রথমত হচ্ছে সংবিধান প্রধানত দু ধরনের হয়ে থাকে, ঠিক আছে। সংবিধান দু ধরনের হয়ে থাকে, দু ধরনের, ঠিক আছে, দু ধরনের হয়ে থাকে বা দুই প্রকার আর কি। একটা হচ্ছে যে লিখিত সংবিধান, অপরটা হচ্ছে কি, একটা যদি লিখিত যদি হয় তাহলে আরেকটা কি হবে, অলিখিত, ঠিক আছে। তাহলে লিখিত মানে কি, লিখিত মানে হচ্ছে ধারাগুলো সুনির্দিষ্ট আকারে লিখিত থাকে, লিপিবদ্ধ করা থাকে। আর অলিখিত বলতে কি থাকে না, লিপিবদ্ধ করা থাকে না। এই লিখিত সংবিধান, যেমন আমাদের বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, ঠিক আছে। তারপর ভারতের সংবিধান লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধানের মধ্যে আছে যে যুক্তরাজ্য, হ্যাঁ, আমরা লিখতে পারি যুক্তরাজ্য মানে হচ্ছে ইউকে, হ্যাঁ, যুক্তরাজ্য আছে। তারপরে স্পেন আছে, ঠিক আছে, স্পেন, এরকম দেশগুলোর সংবিধান হচ্ছে কি অলিখিত। তারপর আবার পরিবর্তনের দিক থেকে দু প্রকার, ঠিক আছে। তাহলে পরিবর্তনের দিক থেকে দুই প্রকার কি কি, একটা হচ্ছে কি সুপরিবর্তনীয়, আর একটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে, দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। তাহলে সুপরিবর্তনীয় মানে হচ্ছে সহজেই কিন্তু পরিবর্তন করা যায়, অর্থাৎ যে স্বাভাবিকভাবে আইন যেভাবে পাশ করা হয় এভাবে খুব সহজেই পরিবর্তন করা যায়, এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আবার দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে যে সহজে পরিবর্তন করা যায় না, ঠিক আছে। তাহলে সুপরিবর্তনীয় সংবিধান এর মধ্যে আছে যে কি, এই যে ইউকে এর সংবিধান আছে, যে ইউকে এর সংবিধান সহজে পরিবর্তন করা যায়, ঠিক আছে। তারপর দুষ্পরিবর্তনের মধ্যে আছে যেমন বাংলাদেশের সংবিধান কিন্তু দুষ্পরিবর্তনীয়, এখানে আছে বাংলাদেশ বলতে পারি আমরা। তারপর যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাষ্ট্র বলতে ইউএসএ, ঠিক আছে, যুক্তরাষ্ট্র, এই দেশগুলোর সংবিধান হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে। আর এই যে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় বলতে সংসদ সদস্য 2/3 ভোট লাগে, এটা তো আমরা প্রত্যেকে জানি নিশ্চয়ই, 2/3 ভোট লাগে কিন্তু, ঠিক আছে, 2/3 ভোটের মাধ্যমে কিন্তু পরিবর্তন করতে হয়। এবার আমরা সংবিধান সম্পর্কে আরও কিছু জানি, যে বাংলাদেশের সংবিধানের, হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, তারপর 11টি ভাগ, ঠিক আছে, 11টি ভাগ বা অধ্যায়, ঠিক আছে, 11টি ভাগ বা অধ্যায় বলতে পারি আমরা, এবং 153টি অনুচ্ছেদ। এখানে একটা বিষয়, অনুচ্ছেদকে ইংলিশে বলা হয় যে কি সেকশন বলা হয়, তাহলে 153টি সেকশন বা অনুচ্ছেদ, কিন্তু এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে 7টি তফসিল, এবং তফসিল ছিল যে তফসিল, 7টি তফসিল। এই তফসিল কিন্তু এই যে 1972 সালে যে সংবিধানটা রচনা করা হয়েছিল, প্রথম সংবিধান, ওই সংবিধানে কিন্তু তফসিল ছিল যে 4টি মাত্র, ঠিক আছে। এই 2010 সালে না 11 সালে সম্ভবত 2011 সালে বাকি আরও 3টি তফসিল যোগ করা হয়েছে, তাহলে তখন থেকে কিন্তু তফসিল হয়ে গিয়েছে 7টি, ঠিক আছে। আগে ছিল যে 4টি তফসিল শুরুতে, এবং পরবর্তী 2011 সাল থেকে কিন্তু 7টি তফসিল, তাই বর্তমানে কতটি তফসিল, 7টি তফসিল। তাহলে একটি প্রস্তাবনা, 11টি অধ্যায় বা ভাগ, তারপরে 153টি অনুচ্ছেদ এবং 7টি তফসিল। এবার আমরা জানবো যে বাংলাদেশের সংবিধান কিন্তু প্রথম যে সংবিধানটা কিন্তু হস্তলিখিত সংবিধান, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ সংবিধানটা হাতে লিখেছিল কিন্তু, যেটা বর্তমানে বাংলাদেশের জাদুঘরে আছে, সংরক্ষিত আছে, ঠিক আছে, হস্তলিখিত সংবিধান, হ্যাঁ, হস্তলিখিত সংবিধানের লেখক, ঠিক আছে, সংবিধানের লেখক, তাহলে লেখক কে ছিল, লেখক ছিল যে A.K.M. আব্দুর রউফ, ঠিক আছে, A.K.M. আব্দুর রউফ, ঠিক আছে। তাহলে পুরো সংবিধানটা এই ব্যক্তিটা উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, যে A.K.M. আব্দুর রউফ, তিনি কিন্তু হাতে লিখেছিলেন পুরো সংবিধান, ঠিক আছে, যেটা বর্তমানে কিন্তু কোথায় আছে, এটা বর্তমানে বাংলাদেশের জাদুঘরে সংরক্ষিত আছে, ঠিক আছে।
তারপর আমরা আরও বিষয় জানব, সেটা হচ্ছে যে এই পুরো সংবিধানটার পৃষ্ঠা সংখ্যা, আমরা এটা যে সংবিধানের মোট পৃষ্ঠা যে হাতে লেখা সংবিধানের আর কি, মোট পৃষ্ঠা হচ্ছে যে 109টি। ঠিক আছে, স্বাক্ষর সহ 109টি, আর স্বাক্ষর ছাড়া হচ্ছে যে 93। ঠিক আছে, তাহলে 93 আমরা এটা জানবো, আমরা এটা জেনে রাখবো যে স্বাক্ষর সহ, ঠিক আছে, যে হাতে লেখা যে এম আব্দুর রউফ উনি যে সম্পূর্ণ সংবিধান যে হাতে লিখেছিলেন, ওই সংবিধানের মধ্যে কিন্তু ওই যে গণপরিষদ সদস্যের 399 জন সদস্যের কিন্তু স্বাক্ষর ছিল। ওই স্বাক্ষর সহ মূল সংবিধানটা কিন্তু 109 পৃষ্ঠা ছিল। ঠিক আছে, আর স্বাক্ষর ছাড়া 93। আমরা স্বাক্ষর সহ এটা মনে রাখবো যে 109টি। ঠিক আছে, তারপর এই সংবিধানের যে হাতে লেখা সংবিধানের আর কি যে অঙ্গসজ্জা করেন অর্থাৎ এখানে বিভিন্ন ডিজাইন আর কি, বিভিন্ন ডিজাইন এগুলা করেন যে হাশেম খান, যদিও কিন্তু সার্বিক তত্ত্বাবধানে ছিল যে কে, সার্বিক তত্ত্বাবধানে ছিল যে শিল্পাচার্য জৈনুল আবেদিন। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি যে তত্ত্বাবধানে বা সার্বিক তত্ত্বাবধানে ছিল যে জৈনুল আবেদিন। ঠিক আছে, শিল্পাচার্য জৈনুল আবেদিন আর কি। ঠিক আছে, তার মানে এই যে জৈনুল আবেদিনের তার অধীনেই কিন্তু এই যে হাশেম খান এবং আব্দুর রউফ এরা কিন্তু কাজগুলো করেছিলেন। ঠিক আছে, লেখার কাজ এবং অঙ্গসজ্জার কাজ এগুলো এই যে জৈনুল আবেদিনের তত্ত্বাবধানে করা হয়েছিল। তারপর আমরা আরও বিষয় জানব, সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সংবিধান। ঠিক আছে, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, সবচেয়ে বড় সংবিধান হচ্ছে কার, হচ্ছে ভারতের। ঠিক আছে, ভারতের সংবিধান হচ্ছে সবচাইতে বড়, এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, USA। ঠিক আছে, বা আমরা লিখতে পারি যে যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, আবার মোনাকো এর সংবিধানও একটা আছে, যে মোনাকো একটা দেশ। তাহলে এই যে আমরা সাধারণত যুক্তরাষ্ট্র বলবো সবচেয়ে ছোট সংবিধান, অনুচ্ছেদ বিবেচনায় কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট, আবার শব্দ বিবেচনায় কিন্তু মানে মোট শব্দ কয়টি এই বিবেচনায় কিন্তু মোনাকো, আমরা এই দুটা জেনে রাখবো জাস্ট। তো বেশিরভাগ এটা আসে যে যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল যে বিষয়। ঠিক আছে, তাহলে বাকি কিছু আমার বলার মধ্যে মিস হয়েছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব। তাহলে এই ছিল যে বাংলাদেশের সংবিধানের প্রণয়নের ইতিহাস। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন, এবং ভিডিওটি যত বেশি পারেন ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।